স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদের সঙ্গে আছে আমি তানজিনা অন্তর। 14 দলীয় জোট টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকলেও সরকারের অংশগ্রহণ নেই শরিক দলগুলোর। একদিকে অর্থনৈতিক দুর্বলতা, অন্যদিকে ভঙ্গুর সাংগঠনিক অবস্থার কারণে অস্তিত্ব সংকটে শরিক অধিকাংশই দল। এক সময়ে আওয়ামী লীগের সাথে আন্দোলনে থাকা এসব দল এখন নাম সর্বস্ব রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। সমন্বয় কম হলেও জোট ঠিক রয়েছে বলে দাবি আওয়ামী লীগের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2008 সালের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম শরিক ছিল জাসদ। 3 মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও জাসদ ভেঙে হয়েছে 2 টুকরো। জাসদ ইনুর নিবন্ধন থাকলেও জাসদ আম্বিয়ার কোনো নিবন্ধন নেই। মহাজোটের শরিক এমন বহু ছোট দলই এরকম নানা কারণে অস্তিত্ব সংকটে ভুগছে। 14 দল কোনো সময় ছোট দলগুলোকে ছোট দল বা আওয়ামী লীগ ছাড়া অন্য দলকে কোনো বিশেষ কোনো মূল্য দেওয়া হয় না। 2004 সালে 23 দফার ভিত্তিতে 14 দলীয় জোট গঠন করা হয়। গেল 17 বছরে এই 14 দলীয় জোটে অনেকে বের হয়ে গেছে, ঠিক তেমনি অনেক শরিক দলই রয়ে গেছে, আবার নতুন অনেকেই যুক্ত হয়েছে। বর্তমানে ন্যাপ, জাতীয় পার্টি জেপি, জাসদ, ইনু, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ, গণআজাদী লীগ, বাংলাদেশ জাসদ ইনু, জাসদ আম্বিয়া ও কমিউনিস্ট কেন্দ্র এই জোটে আওয়ামী লীগের শরিক। টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি যত বৃদ্ধি পেয়েছে, ঠিক ততটাই নাম সর্বস্বে পরিণত হয়েছে শরিক দলগুলো। অনেক শরিক দলের দলীয় কার্যালয়ও খুঁজে পাওয়া যায় না। আমাদের ছোট দলেরগুলো আর্থিক সমস্যা আছে এটা, তবে তারপরে আমি মনে করি যে এগুলা আমরা অতিক্রম করে গত 1 বছরে যদি করোনা না আসতো তাহলে আমাদের কাউন্সিলটা করে ফেলতাম। জাতীয় পার্টি জাপা যেটা, সেটাকে মূল স্রোত হিসাবে চিনে, কিন্তু আমাদেরকেও চিনে, কিন্তু সমর্থনের ক্ষেত্রে আপনি ভিন্ন চিত্র এটা আছে। ক্ষমতায় থাকার যত দিন যাচ্ছে, ঠিক ততই যেন জোটের কাছে বোঝায় উঠছেন শরিক দলগুলো। আমাদের নীতি নির্ধারণ, কৌশল নির্ধারণ এবং সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার জন্য 14 দলের একান্ত বৈঠক হওয়া জরুরি বলে আমি মনে করি। আমাদের কাজকে অনেক সময় সরকারের কাজ হিসেবে মানুষ বা মিডিয়া সেইভাবে গ্রহণ করে, এতে মনে হয় কাজ নেই। তবে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, করোনা সহ নানা কারণে কর্মকাণ্ড দুর্বল হলেও শরিক দলগুলো ভালো আছে। 14 দলীয় জোটগত সরকার, সেহেতু তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়েই, রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়েও আলাপ আলোচনা হওয়া উচিত। এদিকে 14 দলের অন্যতম শরিক জাতীয় পার্টি 2014 সালে বিরোধী দলে থাকার জন্য মহাজোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করে। সরকার দলের পৃষ্ঠপোষকতায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা হচ্ছে বলে মত অনেকের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাজনীতির মাঠে একরকম নাই হতে চলেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অধিকাংশ দল। নিবন্ধন সংকট, বিএনপির উপর নির্ভরশীলতা এবং জনসমর্থনের অভাব, একই সঙ্গে দুর্বল সাংগঠনিক ভিত্তি, এমন সব কারণে বিএনপির কর্মসূচির ভিড়ে আলাদা কোনো অস্তিত্ব দৃশ্যমান নয় এই জোটের ছোট দলগুলোর। এসব দলের নেতাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির নেতৃত্বাধীন 2টি রাজনৈতিক জোট, 20 দলীয় জোট পুরনো আর অপেক্ষাকৃত নতুন জাতীয় ঐক্য ফ্রন্ট। 20 দলীয় জোটে এখন নিবন্ধিত দলের সংখ্যা মাত্র 6টি। বিএনপি, এলডিপি, খেলাফত মজলিস, কল্যাণ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম এবং বাংলাদেশ মুসলিম লীগ। নিবন্ধন নাই জামায়াত, জাকপা, ইসলামী ঐক্যজোট একাংশ, এনপিপি, এনডিপি, লেবার পার্টি, পিপলস লীগ, ইসলামিক পার্টি, ডেমোক্রেটিক লীগ, ন্যাপ ভাসানী, জাপা জাফর, সাম্যবাদী দল এবং জাতীয় দল। শেখ শওকত হোসেন নীলুর এনপিপি, মৌলানা আব্দুল লতিফ নেজামির ইসলামী ঐক্যজোট, খন্দকার গোলাম মর্তজার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি এবং জেবেল রহমান গানির বাংলাদেশ ন্যাপ বের হয়ে গিয়েছে 20 দলীয় জোট থেকে। এইসব দলের অনেক নেতাই মনে করেন 20 দলের 20 সংখ্যাটিকে রাখার জন্য বিএনপির কারো কারো নকশায় জন্ম হয়েছে নতুন দলের। ওই নতুন দলগুলোর অনেক নেতাই প্রশ্নবিদ্ধ। বানোয়ার হক সাহেবের সাথে আমার কোনো বিরোধ নাই, উনি যতদিন ছিল ততদিন আমি ন্যাপের নির্বাহী সভাপতি হিসেবে ছিলাম। প্রথমে উনি জোট ছেড়ে চলে গেলেন, নীলু সাহেবের সাথে চলে গেলেন, রাতের আধারে ন্যাপ আজহারুল ইসলামকে দিয়ে ন্যাপ ভাসানী তৈরি করে ফেলা হলো। দ্যাট শুডন্ট বি দ্য কালচার অফ পলিটিক্স। নাম সর্বস্ব দল বলা হলেও অনেকে আপত্তি জানান, পুনর্গঠন চান কোন কোন নেতা। অনেক নেতা ইন্তেকাল করেছেন, অনেক দল অন্যখানে চলে গেছে,
তাদের অবশিষ্ট অংশ আমাদের সঙ্গে রয়েছে, সব বিবেচনায় নিয়ে আমাদের পুনর্গঠন প্রয়োজন এবং আত্মসমালোচনা প্রয়োজন। হয় এক সময় আওয়ামী লীগ ক্ষমতায়, আর এক সময় বিএনপি ক্ষমতায়। অন্য অন্য ছোট দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া যে টিকে আছে, এটাই তো একটা বড় কথা। জাতীয় ঐক্যফ্রন্টে নাগরিক ঐক্য নিবন্ধন নেই, কিন্তু গণফোরাম বা জেএসডির চেয়ে মাঠের কর্মসূচিতে উপস্থিতি বেশি মাহমুদুর রহমান মান্নাদের। আমরা আমাদের সাধ্যের চাইতে বেশিও করছি, মানুষ অ্যাপ্রিসিয়েটও করছে, কিন্তু মানুষ আস্থা তো পাচ্ছে না যে না এরা পারবে, তাদের অতখানি শক্তি আছে। ছোট দলের ভাঙাগড়া এবং অস্তিত্ব সংকট, এ দুটিতেই বিএনপির হাত রয়েছে এমন অভিযোগকে ভিত্তিহীন বলছে বিএনপি। আমি বললাম যাদের দল থেকে লোক চলে যায় আর একটা স্প্লিন্টার গ্রুপ করে এসে আবার এই জোটে যোগ দেয়, সেটা তো তাদের ব্যাপার, আমাদের ব্যাপার না তো। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের প্রচলিত রাজনৈতিক পরিবেশের চালক বড় দুটি দল, এ কারণেই ছোট দলগুলোর স্বতন্ত্র টিকে থাকা যথেষ্ট কঠিন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আগামীকাল ভোর 6টা থেকে সারা দেশে 7-3-এর বিধিনিষেধ চলাকালীন জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে সরকার। মঙ্গলবার রাতে সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, কোভিড-19 সংক্রমণ রোধে 1 জুলাই ভোর 6টা থেকে সারা দেশে 7-3-এর জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংবলিত প্রজ্ঞাপন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও বিবরণীতে জানানো হয়। চলমান বিধিনিষেধের মধ্যে কাল থেকে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। আগের দিনের অবস্থা জানাতে রাজধানীর মহাখালী থেকে প্লাবন রহমান যুক্ত হচ্ছেন এবং রাজবাড়ী থেকে শফিকুল ইসলাম শামীম যুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছি প্লাবন রহমানের কাছে। প্লাবন, রাজধানীর সার্বিক চিত্র কেমন দেখছেন, আর নিম্ন আয়ের মানুষরা কি বলছেন? আসলে খুব দুর্ভোগের সময় যাচ্ছে সাধারণ মানুষের, কারণ যারা আপনি জানেন যে অফিস খোলা, বেসরকারি সব অফিস খোলা, বলা হয়েছে সীমিত লোকজন নিয়ে অফিস খোলা রাখার কথা, কিন্তু বাস্তবতা কি আমরা আসলে রাস্তায় দেখছি যে অনেক মানুষ রাস্তায়, যেটি বোঝা যাচ্ছে যে গণপরিবহন বন্ধ, একই সঙ্গে শপিং মল বন্ধ, বাদ বাকি সবই খোলা। সে কারণে রাস্তার উপরে একটা বড় ধরনের চাপ রয়েছে, সে কারণে রিক্সার উপরে চাপ বেশি এবং সেই জায়গাটা অনেক বেশি ভাড়া কিন্তু সাধারণ মানুষকে গুনতে হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে আপনার তেজগাঁও এলাকা, তেজগাঁওয়ের যে নাবিস্কো এলাকা, সেখানে আপনি দেখছেন জটলা সাধারণ মানুষের, গণপরিবহন বন্ধ থাকায় এখানে রিক্সা স্ট্যান্ড মতো রয়েছে, অনেক বেশি দুর্ভোগ যেহেতু গণপরিবহন পাচ্ছে না। একই সঙ্গে অফিসের চাপ রয়েছে, সময় মতো অফিসে না পৌঁছালেও তাদেরকে নানা রকম হেনস্থা করা হয়। একটু কথা বলি, যারা বিড়ম্বনায় পড়েছেন, কি ধরনের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে লকডাউনের মধ্যে? ভাই, এটা তো মূলত আসলে কেমন লকডাউন দিয়েছে সরকার সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যদি গণপরিবহনটা চালু থাকতো, গণপরিবহন বাদে সব গাড়ি চলতেছে, শুধু আমাদের ভোগান্তি, আমাদের অফিস টাইমে ঠিকমতো যেতে হয়, যদি না যায় সেখানে অফিসে আবার বিড়ম্বনা শুরু হয়। তাছাড়া এই যে সামনে যে লকডাউন আসতেছে, তাও কি শাটডাউন কি হবে কি না, তাও তো এই যে গার্মেন্টস খোলা রেখে দিচ্ছে সরকার, তো খরচ কেমন হচ্ছে? খরচ তো এটা দ্বিগুণের চেয়ে বেশি। যেখানে এখান থেকে আমি মগবাজার যেতাম 10 টাকা দিয়ে, সেটা এখন ভাড়া আমার গুনতে হচ্ছে 80 টাকা 100 টাকা। অনেক ধন্যবাদ। চাচা, কোথায় যান? আমি যাইতেছি সোনারগাঁও হোটেলের সামনে। ভাড়া কত? ভাড়া 60 টাকা নিচ্ছে। 50 টাকা, আমরা এখন 60 টাকা নিতেছি। আমরা কি করবো? আমরা কষ্ট করে ভাড়া নিতেছি না। অনেকেই আসলে যেতে পারছেন না পকেটের কারণে। একটু কথা বলি, কি ধরনের অসুবিধা হচ্ছে, যেতে চাচ্ছেন পারছেন না এরকম? গণপরিবহন তো না, এখানে যেটা আছে রিক্সা আছে, রিক্সা অতিরিক্ত ভাড়া যাচ্ছে, আগে যেটা যাচ্ছে তার প্রায় দ্বিগুণ ডাবল ভাড়া যাচ্ছে, ভাড়া অনেক বেশি। হ্যাঁ, আমরা যানবাহনও পাওয়া যাচ্ছে না, অনেক কষ্ট। অসহায় অবস্থার মধ্যে পড়েছেন যারা আসলে অফিসে যাচ্ছেন এই সকালে। আমরা এই নাবিস্কো মোড় থেকে অনেকের সঙ্গে কথা বলেছি যারা গিয়েছেন রিক্সায়। এখান থেকে মগবাজারের দূরত্ব যেতে সর্বোচ্চ হয়তো এখান থেকে 10 মিনিট লাগবে এই মোটামুটি ফাঁকা রাস্তায়, যেহেতু গণপরিবহন চলছে না সেই জায়গাটা ভাড়া নেওয়া হচ্ছে। এখান থেকে মগবাজারি ভাড়া 200 টাকা। একই সঙ্গে শান্তিনগরের দূরত্ব একই রকম, 10-15 মিনিট বেশি লাগবে না, সেখানেও রিক্সার ভাড়া 200 টাকা নেওয়া হচ্ছে, একজন কিংবা 2 জন যান। তো বুঝতেই পারছেন আসলে পকেট আসলে সাধারণ মানুষের কতটা খরচ হচ্ছে। এরকম লকডাউনের কোনো রকম যৌক্তিকতা এই কর্মজীবী মানুষ দেখছেন না। নিম্নবিত্ত মানুষ যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা আরও খারাপ।
তো তারা মনে করেন যে লকডাউন দিলে আসলে সবকিছু বন্ধ করে দেওয়া উচিত, অফিস সরকার বেসরকারি অফিস খোলা রেখে এরকম লকডাউনের কোনো রকম অর্থ হয় না, অনেক বেশি চাপ পড়ে সাধারণ মানুষের উপর। তো এই ছিল মোটামুটি আমার কাছে দুর্ভোগ মধ্যে আছেন সাধারণ মানুষ। আমরা যেতে চাই দৌলতদিয়া ঘাটে, সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। ধন্যবাদ প্লাবন। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ঢাকার যে চিত্রটি, সেই একই চিত্র কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের দৌলতদিয়া ফেরিঘাটেও আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি। তো গত কয়েকদিন যাবৎ লকডাউনের কারণে কিন্তু দৌলতদিয়া ঘাট ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাধারণ মানুষ ঘরমুখী হয়েছে। তবে গত 2 দিন যাবৎ কিন্তু যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট ব্যবহার করে সেই পরিমাণ কিন্তু যাত্রী আমরা দেখতে পাচ্ছি না। আজ কিন্তু আমি দৌলতদিয়া ফেরিঘাটের এই মুহূর্তে 5 নম্বর ফেরিঘাটে রয়েছি। তো এই ঘাটে কিন্তু এখন যাত্রী শূন্য আমরা দেখতে পাচ্ছি। তো দোকানপাট বন্ধ থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকল যাত্রী আসছে তারাও কিন্তু চরম দুর্ভোগ হতে হয়েছে। বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে যে ফেরিগুলো পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে ছেড়ে এসেছে সেই ফেরিগুলোতে কিন্তু পণ্যবাহী ট্রাকের পাশাপাশি কিছু প্রাইভেট কার এবং মাইক্রোবাস ছিল। তো যাত্রীর সংখ্যাটা তুলনামূলক অনেকটাই কম। তবে তাদের ধারণা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যাত্রীর চাপটা একটু বৃদ্ধি পেতে পারে, কারণ আগামী কালকে থেকে লকডাউনের পাশাপাশি কিন্তু সরকার কঠোর বিধিনিষেধ দিয়েছে যে এই কঠোর বিধিনিষেধে কিন্তু ঘর থেকে বের হওয়া নিষেধ। তো সেই কারণে কিন্তু অনেক যাত্রী আজকে কিন্তু ঢাকা থেকে ঘরমুখী হতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রীর সংখ্যা কিন্তু একেবারে শূন্য কোঠায় আমরা দেখতে পাচ্ছি। তো এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক কারণে কিন্তু যাত্রীরা সহজে আসতে পারছে। তবে মহাসড়কে যানবাহন না থাকার কারণে কিন্তু যাত্রীদের চরম দুর্ভোগ স্বীকার করে গন্তব্যস্থানে যেতে হচ্ছে এবং অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিনার কাছে। তানজিনা। ধন্যবাদ শামীম। দর্শক, কঠোর বিধিনিষেধের আগের দিনের অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশে গেল 2 মাসে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে 80% ডেল্টা ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে আইইডিসিআর। গবেষণায় তারা এই তথ্য পেয়েছে। এদিকে দেশে টানা 3য় দিন করোনা ভাইরাসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় করোনায় মারা গেলেন আরও 112 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 7666 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মোট 31,982 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 23.97%। যুক্তরাষ্ট্রের 70% মানুষ ভ্যাকসিন গ্রহণ করায় অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে করোনার সংক্রমণ। স্বাভাবিক হয়ে উঠেছে জনজীবন। 24 ঘন্টায় 10,000-এর বেশি আক্রান্ত ও 265 জনের প্রাণহানি হয়েছে দেশটিতে। নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সুলতানা রহমান। আসলে প্রায় 50টি স্টেটে করোনা পরিস্থিতি বলা যেতে পারে এক ধরনের উত্তরণ ঘটে গেছে। অধিকাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে, এটি সবচেয়ে বড় কথা, এবং জনজীবন প্রায় স্বাভাবিক হওয়ার পথে। অধিকাংশ স্টেট খুলে গেছে, জনজীবন স্বাভাবিক হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক হওয়া এখন মাত্র সময়ের ব্যাপার। নিউ ইয়র্কে যেমন গত 3 দিন আগে এখানে জরুরি অবস্থা তুলে দেওয়া হয়েছে, কর্মক্ষেত্রে মানুষ প্রবেশ করছে একেবারে স্বাভাবিক অবস্থা। তবে এখানকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ডেল্টা ভ্যারিয়েন্টের ভাইরাসটির জন্য কিছুটা উদ্বেগ জানিয়েছে, যাতে করে সংক্রমণ না ছড়ায় সেই জন্য এখনো মানুষকে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছে। তারা বলছে যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকেও আসলে এখনো মাস্ক পরতে হবে, কারণ ডেল্টা ভ্যারিয়েন্টটি একটু বিপজ্জনক। তবে মৃত্যুর হার আগের যে কোনো সময়ের তুলনায় কম। এখন এখানে সামার শুরু হয়ে গেছে, ফলে মানুষ আর ঘরে কেউ নেই বলতে পারেন, সবাই ঘুরে বেড়াচ্ছে। এই সময়টি প্রায় 1 বছর পর, গত বছর মানুষ সামার উপভোগ করতে পারেনি, এইবার দল বেঁধে সবাই ঘুরতে বের হচ্ছে। অধিকাংশ মানুষ, যেহেতু প্রায় 70%-এর বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছে এবং যারা এখনো ভ্যাকসিন নেয়নি তারা যে কোনো ফার্মেসিতে গেলেই, একেবারে যে কোনো সাধারণ ফার্মেসিতে গেলেই ইনস্ট্যান্টলি তারা ভ্যাকসিন নিয়ে আসতে পারে। সেই জন্য নানান রকম প্রণোদনাও পর্যন্ত ঘোষণা করা হচ্ছে। যারা এখনো প্রায় 30%-এর মতো মানুষ এখনো ভ্যাকসিন নেননি তাদের জন্য খুবই সহজলভ্য করা হয়েছে। বলা যেতে পারে জনজীবন একেবারে স্বাভাবিক হয়ে এসেছে।
মগবাজার ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইমরান হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 9 জন। চিকিৎসাধীন আরও 2 জনের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে প্রায় 3 দিন পর মঙ্গলবার উদ্ধার করা হয় ভবনের কেয়ারটেকার হারুনুর রশিদের লাশ। বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে রমনা থানায় মামলা করেছে পুলিশ। মান পরীক্ষায় ফেল, কিন্তু সনদ জালিয়াতি করে কয়েক লাখ ডলারের বিটুমিন খালাস। এমনই ঘটেছে চট্টগ্রাম কাস্টমসে। আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। আর এই জালিয়াতির বিষয়ে হাতে নাতে ধরে ছাড় হওয়া 9টি সহ পুরো চালান আটকের নির্দেশ দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর রেশ গড়িয়েছে জাতীয় সংসদেও। এসব ভুয়া আমদানিকারকদের জালিয়াতির নেটওয়ার্ককে ধরতে সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদিকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। ফেরত আনা হয়েছে খালাস হওয়া সব বিটুমিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের একটি বাণিজ্যিক চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছে 14 জুন। এই চালানে 50টি কন্টেনারে প্রায় 1 লাখ টন বিটুমিন আসে, যার মূল্য 4,17,000 মার্কিন ডলার। এমভি নেগার নামে ইরানি পতাকাবাহী জাহাজ থেকে নামিয়ে গত 20 জুন বিটুমিনের চালানটি নমুনা সংগ্রহ করা হয়। নমুনাটি পাঠানো হয় সরকারি ইস্টার্ন রিফাইনারিতে। ইআরএল গত 24 জুন পণ্যের মান সনদ দেয়। সেখানে বলা হয়েছে বিটুমিন মান যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, কারণ 60-70 গ্রেডের বিটুমিনের ঘোষণায় আনা হয়েছে 80-100 গ্রেডের। কিন্তু কাস্টমসে জমা পড়েনি আসল পরীক্ষার সনদ। জমা পড়েছে C&F এজেন্ট সানশাইন এজেন্সির তৈরি করা নকল সনদ, যেখানে জালিয়াতি করে সব ঠিকঠাক করা হয়েছে। রাসায়নিক পরীক্ষা রিপোর্ট, একটি জাল নকল রিপোর্ট দেওয়া হয়েছে আমাদের এখানে, অর্থাৎ অরিজিনাল যেটা ছিল। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান কাস্টমসের অতিরিক্ত কমিশনার, বাকি 2 জন হলেন একজন উপকমিশনার ও একজন সহকারী কমিশনার। তারা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ঘটনার নাটের গুরু C&F এজেন্ট চট্টগ্রামের তাহের চেম্বারের সানশাইন এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রথম পদক্ষেপ হিসাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বাধ্যকতা না থাকার সুযোগে দীর্ঘদিন ধরে নিম্নমানের ভেজাল বিটুমিন আমদানি হয়ে আসছিল। তবে জালিয়াতি ধরা পড়ার ঘটনায় এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষ মান যাচাইয়ের সনদ এজেন্টের পাশাপাশি ইআরএল থেকেও গ্রহণ করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।